সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে আলোচনা করেছি। এক্ষেত্রে আকস্মিক পরিবর্তনের অংশ হিসেবে ভূমিকম্প এবং ভূমিকম্পের কারণ ফলাফল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আকস্মিক পরিবর্তনের আরেকটি কারণ, সেটি হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কারণ ফলাফল সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ভূপৃষ্ঠের ফাটল বা ছিদ্রপথে ভূ অভ্যন্তরস্থ বাষ্প, ধূম্র, ভস্ম কিংবা অ্যাসথেনোস্ফিয়ারের গলিত পদার্থ সদরের বিস্ফোরণ সহ অথবা বিস্ফোরণ ছাড়া ধীরে ধীরে নির্গত হতে পারে, যা অগ্ন্যুৎপাত বলে আখ্যায়িত। অর্থাৎ ভূপৃষ্ঠের অভ্যন্তরীণ গলিত পদার্থ বিভিন্ন কারণে ভূপৃষ্ঠের উপরে নির্গত হতে পারে। এই নির্গত হওয়াটাই হচ্ছে মূলত অগ্ন্যুৎপাত। আর অগ্ন্যুৎপাতের ফলে নির্গত পদার্থ জমাট বেঁধে ছোট অথবা মাঝারি আকারের যে পর্বত গঠন করে তাকে আগ্নেয়গিরি বলা হয়। তাহলে এই আগ্নেয়গিরি সুউচ্চ কিংবা স্বল্প উচ্চ হতে পারে। ইতালির ভিসুভিয়াস, আইসল্যান্ডের হেকলা, হাওয়াই দ্বীপের মাউনা লোয়া এবং জাপানের ফুজিয়ামা বিশ্বের বিখ্যাত আগ্নেয়গিরি। এইটুকুর ভিতর থেকে নৈবিত্তিকের প্রশ্ন আসতে পারে, জাপানের ফুজিয়ামা কোন ধরনের আগ্নেয়গিরি, অথবা জ্বলন্ত আগ্নেয়গিরির উদাহরণ নিচের কোনটি? বিভিন্নভাবেই ঘুরে ফিরে নৈবিত্তিক প্রশ্ন আসতে পারে। এখন অগ্ন্যুৎপাতের কারণ। অগ্ন্যুৎপাতের কারণ, বিভিন্ন কারণে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতে পারে। এর মধ্যে প্রথমেই রয়েছে পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি প্লেট সীমান্তে অবস্থিত। পাশাপাশি দুটি প্লেট দুদিকে সরে গেলে ওই সময় ভূগর্ভস্থ গলিত, অর্ধগলিত পদার্থ, বাষ্প, ভস্ম ইত্যাদি প্রবল বেগে বাইরে উৎক্ষিপ্ত হয়ে অগ্ন্যুৎপাত ঘটায়। আমরা প্লেট সম্পর্কে আলোচনা করেছিলাম। পাশাপাশি দুটি প্লেট যদি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে সরে যায় তাহলে ওই স্থানে ফাটলের সৃষ্টি হয় এবং ওই ফাটল দিয়ে মূলত পৃথিবীর অভ্যন্তরীণ গলিত পদার্থগুলো বেরিয়ে আসে এবং অগ্ন্যুৎপাত ঘটায়। 2 নম্বর কারণ হচ্ছে বিচূর্ণীভবন, ক্ষয়ীভবন এবং নগ্নীভবনের ফলে ভূপৃষ্ঠের কোনো কোনো অংশ কখনো কখনো ক্ষয়প্রাপ্ত হলে ভূপৃষ্ঠের উপরিভাগের চাপ হ্রাস পায়। এতে ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা ও গ্যাসীয় পদার্থ সমূহের চাপ বৃদ্ধি পায় এবং কোনো দুর্বল অংশ দিয়ে প্রবল বেগে ভূপৃষ্ঠের বাইরে চলে আসে, ফলে অগ্ন্যুৎপাত সংঘটিত হয়। 3 নম্বর কারণ হচ্ছে ভূ অভ্যন্তরের খনিজসমূহে রাসায়নিক বিক্রিয়া ঘটলে তাপ ও বায়বীয় পদার্থের সৃষ্টি হয়। এ সকল পদার্থ ভূত্বকে প্রচন্ড চাপ দেয় এবং কখনো তা বিস্ফোরণ ঘটিয়ে ভূত্বকে ফাটল সৃষ্টি করে এবং অগ্ন্যুৎপাত ঘটায়। 4 নম্বর কারণ হচ্ছে ভূ অভ্যন্তরে রেডিয়াম, থোরিয়াম ও ইউরেনিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় পদার্থ কখনো কখনো ভূগর্ভে প্রচন্ড তাপের সৃষ্টি করে। এতে ভূগর্ভস্থ পদার্থ সমূহ আয়তনে বৃদ্ধি পায়, ফলে ভূত্বক ফেটে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়। 5 নম্বর, ভূপৃষ্ঠের কখনো কখনো ফাটল বা ছিদ্রপথের মাধ্যমে পানি প্রবেশ করলে তা ভূ অভ্যন্তরে তাপে বাষ্পে পরিণত হয় এবং উপরস্থ ভূপৃষ্ঠে ফাটলের সৃষ্টি হয়ে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়। আরেকটি কারণ, ভূ আন্দোলনের ফলে কখনো কখনো ভূপৃষ্ঠ ফেটে যায়, ফাটল দিয়ে পৃথিবীর অভ্যন্তরীণ গলিত ম্যাগমা প্রবল বেগে বেরিয়ে আসে, এতে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়। তারপরে ভূপৃষ্ঠ সর্বদাই তাপ বিকিরণ করে শীতল ও সংকুচিত হচ্ছে, এতে ভূ অভ্যন্তরের সাথে ভূত্বকের ভারসাম্য নষ্ট হয়। এই কারণে ভূত্বকের চ্যুতি বা ভাঁজের সৃষ্টি হয়। এই ফাটল দিয়ে লাভা উদগীরণ হয়ে বা আগ্নেয় পর্বতের সৃষ্টি করে। তারপরে আরেকটি অংশ আছে, ভূত্বকের শিলারাশির চাপের হ্রাস এবং ভূগর্ভের সঞ্চিত বাষ্প রাশির চাপ বৃদ্ধির ফলে কঠিন উত্তপ্ত শিলা তরল হয় এবং আয়তনে বৃদ্ধি পায়। ম্যাগমা গহ্বরে সঞ্চিত এসব তরল শিলা বা ম্যাগমা ভূত্বকের দুর্বল স্থান ভেদ করে বেরিয়ে আসে, প্রবল বেগে বেরিয়ে আসে এবং অগ্ন্যুৎপাত সংঘটিত করে।
তাহলে এই আলোচনায় আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, মূলত বিভিন্নভাবেই অগ্ন্যুৎপাত সংঘটিত হতে পারে। আর অগ্ন্যুৎপাতের ফলে ভূগর্ভ থেকে যে তরল ম্যাগমা, ধূলি, ভস্ম এগুলো বেরিয়ে আসে, এর ফলেই এগুলোই মূলত অগ্ন্যুৎপাত এবং অগ্ন্যুৎপাতের কারণ। অগ্ন্যুৎপাত বা আগ্নেয়গিরির ফলাফল। অগ্ন্যুৎপাতের অনিবার্য ফল হিসেবে সন্নিহিত এলাকায় ভূমিকম্প হয়। অর্থাৎ পৃথিবীর যে সমস্ত অঞ্চলে আগ্নেয়গিরি রয়েছে, সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, সেই সমস্ত অঞ্চলে খুব ঘন ঘনই ভূমিকম্প সংঘটিত হয়। এগুলো অগ্ন্যুৎপাতের কারণেই হয়ে থাকে। আর অন্যান্য ফলাফলের মধ্যে প্রথমেই রয়েছে আগ্নেয়গিরির ফলে ভূপৃষ্ঠের লাভা ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে পৃথিবীর অভ্যন্তরীণ তরল পদার্থগুলো ভূগর্ভস্থ লাভা হিসেবে ভূপৃষ্ঠে এসে সঞ্চিত হয়ে পর্বতের সৃষ্টি করে। এরূপে সৃষ্টি পর্বতকে আগ্নেয় পর্বত বলা হয়, যেমন ইতালির ভেসুভিয়াস পর্বত। আরেকটি ফল হচ্ছে আগ্নেয়গিরির ফলে ভূপৃষ্ঠের বিস্তৃত অঞ্চলে লাভা সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে, যেমন ভারতের দক্ষিণাত্যের মালভূমি। সাগরের তলদেশে আগ্নেয়গিরি লাভা সঞ্চিত হয়ে অনেক সময় দ্বীপের সৃষ্টি করে। প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপ। মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে বৃষ্টির পানি সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি করে, যেমন আলাস্কার মাউন্ট কার্টমা হ্রদ। তাহলে ফলাফল হচ্ছে কি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়, মালভূমির সৃষ্টি হয়, তারপরে দ্বীপের সৃষ্টি হয়, তারপরে হ্রদের সৃষ্টি হয়, তারপরে আর একটা 5 নম্বরে আছে সমভূমির সৃষ্টি। আগ্নেয়গিরি লাভা কোনো নিম্নভূমিতে সঞ্চিত হয়ে সমভূমির সৃষ্টি করে, যেমন উত্তর আমেরিকার স্নেক নদীর লাভা সঞ্চিত হয়ে সমভূমির সৃষ্টি করেছে। তারপরে আর একটা হচ্ছে উর্বর মালভূমির প্রকৃষ্ট উদাহরণ, অর্থাৎ উর্বর মালভূমি সৃষ্টি করে। কখনো কখনো কোনো নিম্ন অঞ্চলে লাভা সঞ্চিত হয়ে সমভূমির সৃষ্টি করে এবং এতে প্রচুর ফসল উৎপাদিত হয়। বিভিন্ন দেশে বিভিন্ন মৃত আগ্নেয়গিরি প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এবং দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। ভূগর্ভে বিভিন্ন প্রকার খনিজ সম্পদ সমৃদ্ধ। অগ্ন্যুৎপাতের সময় এসব খনিজ সম্পদ লাভার সাথে মিশ্রিত অবস্থায় ভূপৃষ্ঠে এসে উপনীত হয়, তা মানুষ সংগ্রহ করে তার কল্যাণে ব্যবহার করতে পারে। মূলত আগ্নেয়গিরির প্রভাব, অগ্ন্যুৎপাতের প্রভাব বা ফলাফলের মধ্যে একটি হচ্ছে আগ্নেয় পর্বতের সৃষ্টি, মালভূমির সৃষ্টি, সমভূমির সৃষ্টি, হ্রদের সৃষ্টি, দ্বীপের সৃষ্টি। এই ফলগুলাই আমরা ভূপৃষ্ঠে সাধারণত দেখতে পাই। তারপরে রয়েছে কুফল, আগ্নেয়গিরির কুফল। আগ্নেয়গিরির কুফল সুদূর প্রসারী। বিশ্বের যে সমস্ত অঞ্চলে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, সেখানে এর কুফল পরিলক্ষিত হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় তা ভূপৃষ্ঠের বরফ গলিয়ে নিকটবর্তী নিচু এলাকা অতি দ্রুত ব্যাপক কর্দম প্রবাহ বন্যার সৃষ্টি করে। অনেক সময় আগ্নেয়গিরির লাভা বর্ষ ছাই ঊর্ধ্বাকাশে উঠে যায়। এর ফলে সূর্যরশ্মির আপতন মাত্রা হ্রাস পায়, ফলে ফসল উৎপাদন হ্রাস পায় এবং শীত বেড়ে যায়। আগ্নেয়গিরির যখন প্রচন্ড বেগে অগ্ন্যুৎপাত ঘটায়, তখন পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। কখনো কখনো লোকালয়ে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সংঘটিত হয়, এতে প্রচুর প্রাণহানি ঘটে। উদাহরণ হিসেবে বলা হয়েছে 1986 সালে মেক্সিকোতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে 10,000 লোকের প্রাণহানি ঘটে। আচ্ছা, আগ্নেয়গিরির লাভার চাপে কখনো কখনো ভূত্বকের অংশবিশেষ নিচে নেমে যায় এবং গভীর খাতের সৃষ্টি করে। সুমাত্রা ও জাভার মধ্যবর্তী অংশে অগ্ন্যুৎপাতের ফলে নদীগর্ভে লাভা জমে নদীর গতিপথ পরিবর্তন করে দেয়। অর্থাৎ আমরা যদি এই দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে কর্দম প্রবাহ এবং বন্যার সৃষ্টি হয়। তারপরে ফসল উৎপাদন হ্রাস পায়, শীত বেড়ে যায়, তারপরে ভূমিকম্প অনুভূত হয়, জানমালের ক্ষয়ক্ষতি হয়। এগুলোই হচ্ছে মূলত আগ্নেয়গিরির ক্ষতিকর প্রভাব। তাহলে এখানে অগ্ন্যুৎপাতের কারণ দেখানো হলো, অগ্ন্যুৎপাতের ফলাফল দেখানো হলো। ফলাফলকে 2 ভাগে ভাগ করা হলো, একটি হচ্ছে কুফল আর একটি সুফল। এ পর্যায়ে আমরা আসবো পার্ট 7 হচ্ছে সুনামি।
সুনামি, TSU সুনামি। সুনামি ইংরেজি বানান হচ্ছে TSUNAMI, সুনামি। অনেক সময় নৈবিত্তিকে প্রশ্ন থাকে সুনামির সঠিক বানান বা স্পেলিং কোনটি। এটা SUNAMI দেওয়া থাকলো, বিভিন্নভাবে বানান দেওয়া থাকলো, এটি খেয়াল রাখতে হবে। সুনামি, সুনামি একটি জাপানি শব্দ, নৈবিত্তিকে থাকে সুনামি কোন ভাষার শব্দ। সুনামি জাপানি শব্দ। আচ্ছা, সুনামি একটি জাপানি শব্দ, সু অর্থ বন্দর এবং নামি অর্থ ঢেউ। সুতরাং সুনামি শব্দের অর্থ হলো বন্দরের ঢেউ। আবার জাপানি ভাষায় এর অর্থ হলো পোতাশ্রয়ের ঢেউ। মূল কথা হচ্ছে সমুদ্রের তলদেশে বড় রকমের ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সমুদ্রের পানির ভিতরে আলোড়ন সৃষ্টি হয় এবং এই আলোড়নের ফলে পানি সমুদ্রের তীরবর্তী উপকূলে প্রচণ্ড জলোচ্ছ্বাস আকারে ক্ষয়ক্ষতির সৃষ্টি করে। এটি হচ্ছে মূলত সুনামি। আচ্ছা, এখানে বলা হয়েছে এটা সাধারণত ঢেউয়ের চেয়ে অনেক বিশাল আকৃতির, অতি দ্রুত ফুলে ওঠা জোয়ারের মতো, যা উপকূল পার্শ্ববর্তী এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি করে। আচ্ছা, সুনামির কারণ। সুনামির কারণ হচ্ছে সুনামির প্রধান কারণ হচ্ছে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এই দুটি কারণে সুনামি সংঘটিত হয়। সুনামিকে পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করা হয়। সমুদ্র তলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিধস সুনামি সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। হঠাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে বিশাল জলরাশির সরে যাওয়া সুনামির অন্যতম কারণ এবং সাধারণত মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা পানি আরো ফুলে ওঠে, লক্ষ লক্ষ টনের বিশাল ঢেউ তৈরি করে। আর এই ঢেউ যত বেশি তীরভূমির কাছাকাছি যায় তত বেশি দীর্ঘ হয় এবং ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের রূপ নেয়। সুনামি সৃষ্টির ক্ষেত্রে জ্বরের কোনো ভূমিকা থাকে না। জ্বর থাকুক বা না থাকুক, সমুদ্রের তলদেশে বড় রকমের আলোড়ন সৃষ্টি হলে সুনামির সৃষ্টি হবে। সুনামির কারণের মধ্যে উল্লেখ করা হয়েছে অগ্নুৎপাত। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে সুনামি সৃষ্টি হয়। এতে করে মহাসাগরীয় ভূত্বকের নিচে দুর্বল শিলাস্তর ধসে পড়ে, ফলে বিশাল ঢেউ সৃষ্টি হয় এবং তার তীরে আশ্রয় পড়ে। 2018 সালের 22 ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে আনাক প্রাকাতো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে আংশিক ধসে পড়লে সুনামির সৃষ্টি হয়। তারপরে রয়েছে ভূমিধস। সমুদ্র তীরবর্তী অঞ্চলে পাহাড় পর্বত থেকে বিশাল আকৃতির ভূমিধসের সৃষ্টি হলে সেখানে ভূমিকম্পের সৃষ্টি হয় এবং সুনামির সৃষ্টি হয়। এখানে বলা হয়েছে উপকূলে বড় ধরনের ভূমিধস হলে সুনামির সৃষ্টি হতে পারে। আবার পানির নিচেও ভূমিধস সুনামির সৃষ্টির জন্য দায়ী। 1958 সালে লিটুয়া উপকূলের ভূমিধসের কারণে আলাস্কায় সুউচ্চ ঢেউ সৃষ্টি হয়। এর ফলে সৃষ্ট সুনামিতে 2 লোক মারা যায়। ভূমিকম্প। ভূমিকম্প হচ্ছে সুনামির সুদূর প্রসারী কারণ, অর্থাৎ ভূমিকম্পের সুদূর প্রসারী কারণেই সুনামি সংঘটিত হয়। পাত সঞ্চালনের কারণে সৃষ্ট ভূমিকম্প সুনামির জন্য দায়ী। প্লেটগুলো সঞ্চালনের ফলে প্লেট সীমানায় বিশাল জলরাশি সরে গিয়ে বড় ধরনের ঢেউ সৃষ্টি করে, ফলে সুনামির সৃষ্টি হয়। 1946 সালে রিক্টার স্কেলে 7.8 মাত্রার ভূমিকম্প হলে অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জ আলাস্কায় সুনামি সংঘটিত হয়। তাহলে সুনামি সৃষ্টির মূল কারণ হচ্ছে অগ্নুৎপাত, ভূমিধস, ভূমিকম্প। এই তিনটি হচ্ছে সুনামি সৃষ্টির মূল কারণ। আচ্ছা, সুনামির ফলাফল। বলাই বাহুল্য, ভূমিকম্পের মতো সুনামির ধ্বংসযজ্ঞ ফলাফল আমরা সারা পৃথিবীতেই লক্ষ্য করতে পেরেছি। সমুদ্র উপকূলীয় এলাকাতে সুনামি দ্বারা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। সাগর ও মহাসাগরের তলদেশের প্লেটের গতির কারণে সৃষ্ট প্রচণ্ড ভূমিকম্প সুনামি সৃষ্টির কারণ। এতে সমুদ্রের পানির ঢেউয়ের গতিবেগ ঘন্টায় 500 থেকে 800 মাইল পর্যন্ত হতে পারে। এই শক্তিশালী ঢেউ যখন উপকূলীয় অঞ্চলে আঘাত করে, সেখানে ব্যাপক সম্পদ, যান এবং মালের ক্ষয়ক্ষতি হয়ে যায়। বসত বাড়ির ক্ষয়ক্ষতি হয়, গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়। এগুলোই হচ্ছে মূলত সুনামির ভয়াবহতা। এখানে ইতিহাসের 5টি ভয়াবহ সুনামির তথ্য দেওয়া আছে। সুমাত্রা, ইন্দোনেশিয়া, 26 ডিসেম্বর 2004। এই সুনামিতে 1300 কিলোমিটার দীর্ঘ অঞ্চলে সাগর তলে খারাপভাবে শিলাস্তুতি ঘটে। এতে 50 মিটার উঁচু হয়ে প্রায় 5 কিলোমিটার
মেওবোলা সুমাত্রার অভ্যন্তরে ঢুকে পড়ে। এর ফলে 12টি সোমালিয়া সহ 12টি আফ্রিকান দেশ বিস্তৃত হয়। জলোচ্ছ্বাসে 3 লাখের মতো মানুষ নিহত হয়। তারপরে আরেকটি সুমাত্রার হচ্ছে উত্তর প্রশান্ত উপকূল জাপান 11 মার্চ 2011 সাল, এতে প্রায় 18,000 লোকের মৃত্যু হয়। লিসবন পর্তুগাল 1755 সালে 8.5 মাত্রার ভূমিকম্পের ফলে এই সুনামিতে পর্তুগাল, মরক্কো, স্পেনে প্রায় 60,000 লোকের প্রাণহানি হয়। ইন্দোনেশিয়ার 27 আগস্ট 1883, আচ্ছা, এখানে প্রায় 40,000 লোক মৃত্যুবরণ করে। তারপরে এনসুয়ান্দা সাগর জাপান 1498, এটা 8.3 মাত্রার ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়। এই সুনামিতে প্রায় 31,000 লোকের প্রাণহানি ঘটে। তাহলে সুনামির প্রত্যেকটা ফেজে উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক হারে প্রাণহানি ঘটে এবং মানুষ সহ সম্পদের ক্ষতি হয়। এবারে আসা যাক আমরা প্রশ্ন পর্যালোচনায় আসি। প্রশ্ন পর্যালোচনায় আমরা দেখব আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণগুলো আমাদের মনে রাখতে হবে। প্রশ্ন থাকতে পারে নিচের কোনটি অগ্নুৎপাতের কারণ। এখানে একটি কারণ দেওয়া থাকলো আর বাকি কারণগুলো অগ্নুৎপাতের কারণ নয়, এইভাবে প্রশ্ন সাজানো হলো। অগ্নুৎপাতের ফলাফলের থেকেও নৈর্ভিত্তিক প্রশ্ন আসতে পারে। আবার বিভিন্ন ধরনের আগ্নেয়গিরির উৎপত্তি বা সৃষ্টি হয় অগ্নুৎপাতের ফলে, আগ্নেয়গিরির ফলে। তাহলে এই আগ্নেয়গিরিগুলোর নাম মনে রাখতে হবে। ইতালির ভিসুভিয়াস কোন জাতীয় পর্বত, তারপরে জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত, বা নিচের কোনটি আগ্নেয়গিরি, এইভাবে প্রশ্ন দেওয়া থাকতে পারে। তারপরে সুনামি সম্পর্কে প্রশ্ন থাকতে পারে নৈর্ভিত্তিক। সুনামি শব্দের অর্থ কি, সুনামি কাকে বলে, সুনামির কারণ কি, সুনামির ফলাফল কি, এরকম বিবিধ প্রশ্ন থাকতে পারে। বিগত পরীক্ষাগুলোতে আমরা যদি পর্যালোচনা করি, প্রশ্ন যদি দেখি, তাহলে এখানে দেখা যাবে একটি প্রশ্ন এখানে রয়ে গেছে যে টেলিভিশনে একটি প্রামাণ্য চিত্র দেখে সুখটি বুঝতে পারলো ভূমিরূপের ব্যাপক পরিবর্তনে মানুষের তেমন কোনো হাত নেই, কিন্তু এই পরিবর্তনে এক ধরনের প্রাকৃতিক শক্তি ক্রিয়াশীল যা খণ্ড খণ্ড ভূভাগের সীমানা বরাবর সংঘটিত হয়। ইতিহাসে যার অনেক ভয়াবহ ক্ষতিকর প্রভাবের নজির রয়েছে। এখানে প্রশ্ন রয়েছে ভূ আলোড়ন কাকে বলে, ভূমিক্ষয় জীবজগতের উপর সরাসরি প্রভাব ফেলে ব্যাখ্যা করো, উদ্দীপকে উল্লেখিত শক্তিটি স্থানিক বিন্যাস মানচিত্রে দেখাও, উদ্দীপকের শক্তিটি খণ্ড খণ্ড ভূভাগের সীমানা বরাবর সংগঠনের কারণ বিশ্লেষণ করো। এই প্রশ্নটি যদি আমরা এই অধ্যায় থেকে নিয়ে থাকি তাহলে পরিষ্কার বুঝতে পারবো। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায় থেকে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে পর্যায়ক্রমে। আমরা এরপরে আগামী ক্লাসে ভূত্বকের ধীর পরিবর্তন সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। এ পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর এবং সুখে থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি।